একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি যদিও সরাসরি কোনো দলের সমর্থক না, কিন্তু যে ষড়যন্ত্রটা হচ্ছে এটা মূলত গণমাধ্যম নির্ভর। আপনি দেখবেন যে কনসেন্ট তৈরি করার একটা প্রক্রিয়া গণমাধ্যমে থাকে। এই গণমাধ্যম মাঝে মাঝে এনসিপির সঙ্গে খারাপ আচরণ করে, মাঝে মাঝে বিএনপির সাথে খারাপ আচরণ করে, মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির সঙ্গে খারাপ আচরণ করে, এবং এটা একটা সংঘবদ্ধ একটা প্রচারণা আছে। ফলে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জিনিসে সমালোচনাটা খুবই সংঘবদ্ধভাবে হচ্ছে, এবং এই সংঘবদ্ধ সমালোচনাটা গণমাধ্যমে হচ্ছে। আপনি দেখবেন একই সঙ্গে ওই একই সমালোচনা সামাজিক মাধ্যমেও শুরু হতে থাকে, এবং কেউ যদি জরিপ করে তাহলে দেখবেন যে লোকটা গণমাধ্যমে কথা বলছেন উনি সামাজিক মাধ্যমে গিয়ে ওইগুলো লিখছেন, এবং কিছু লোক এসে কমেন্ট করে, শেয়ার করে, সেইখানে তারা কিছু লেখে। এদের প্রোফাইলে গেলে দেখবেন প্রথমত লগড, তারপরে দেখবেন এদের বন্ধু 6টা আর ফলোয়ার 6টা, এবং এইটাও মজা আছে, এরাই 6টা ফেক অ্যাকাউন্ট খুললে একজন আরেকজনের বন্ধু হয়, এবং সেখানে ছবি দেখলে আপনার মনে হবে যে এরকম সুন্দর চেহারা ছেলে বাংলাদেশে আছে, কিংবা এত চমৎকার দেখতে মেয়ে আছে, আপনি ধারণাই করতে পারবেন না। এত কম ফলোয়ার্স, এত কম না, কিন্তু ওরা সব জায়গায় গিয়ে কমেন্ট করতে পারে, কারণ কমেন্ট করার জন্য ইউটিউবে যেতে পারে, গিয়ে তারা কমেন্ট করে দেয়, কমেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে একই ধরনের কমেন্ট করতে থাকে, এবং আপনি দেখবেন যে তারা যখন এটা কমেন্ট করতে থাকে, কাউকে কমেন্ট করতে থাকে ওনার মতো বুদ্ধিহীন কেন কথা বলে, ওনার মতো বুদ্ধিহীন কেন কথা বলে, এবং দেখবেন একই কমেন্ট সে সব জায়গায় করছে, কারণ এটা তার দায়িত্ব। এদেরকে নাম দেওয়া হয়েছে বট। বট হচ্ছে আসলে একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু এখন বট শুধুমাত্র অটো বট না, এখন কিন্তু মানুষ বট আছে। কিছু পয়সা দিলে এরা সারাদিন বসে বসে এটাই করে, বিভিন্ন জায়গায় একই কথা লিখতে থাকে। এবং এই যে কাহিনীটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটা কিছুটা বিএনপিও ক্ষতিগ্রস্ত, এনসিপিও ক্ষতিগ্রস্ত। কিন্তু মাঠে যদি বড় রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ এখন নেই, বিএনপিও যদি না থাকে, তাহলে মানুষ কাদেরকে পরবর্তী নির্বাচনে পছন্দ করবেন? না, মানুষ কেন এইভাবে চিন্তা করে এটাই তো আমি বলেছি, যে সংস্কার যদি করতে হতো তাহলে প্রচারণা তো নির্বাচন কমিশনের এই জায়গাতে থাকা উচিত ছিল। মানুষ কেন দলের লোককে ভোট দিবে? মানুষ ভোট দিবে ভালো লোককে, এবং তার দল না থাকলেও তো ভোট দিবে, কারণ ভালো লোক গেলে ভালো কাজ করবে। আপনার মনে আছে কিনা জানি না, 2006, 7, 8 সালের দিকে আমাদের এখন যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পত্রিকাতে লিখেছিলেন যে ভালো মানুষকে ভোট দেওয়া উচিত এবং একটা আন্দোলন করা উচিত যেখানে সৎ যোগ্য মানুষেরা ভোট পাবে, এবং এই ধরনের প্রার্থী নির্বাচন করতে হবে। উনি এটাও বলেছিলেন 300 আসনে 300টা ভালো লোক দিয়ে আসেন, তাদেরকে চেষ্টা করি তাদেরকে নির্বাচিত করার জন্য। কিন্তু নির্বাচন কমিশন কি করেছে দেখেন, নির্বাচন কমিশন এর আগে যখন সংস্কার করেছিল ওই 111 সরকারের পরে, স্বতন্ত্র প্রার্থীরা যাতে দাঁড়াইতে না পারে সেই ব্যবস্থা করেছে। একটা স্বতন্ত্র প্রার্থীর দাঁড়ানোর জন্য 2000 লোকের সিগনেচার কালেক্ট করতে হয়, তাই না? এবং তার ভোটার আইডি সহ তারপরে তাকে এমন এক অবস্থা তৈরি করতে হয় যে এইটা করতে গেলে একটা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এটা খুবই কঠিন। স্বতন্ত্র প্রার্থীকে কেন 2000 লোক নিয়ে যাইতে হবে? এটার তো কোনো যুক্তি নাই। কেন সবার ভোটার আইডি সহ যাইতে হবে? এবং স্বতন্ত্র প্রার্থীকে তারা বাতিল করে কিভাবে জানেন? এই 2000-এর মধ্যে থেকে র্যান্ডমলি সিলেক্ট করে কয়েকটা নাম্বার, ফোন করে, না পেলে বলে আপনার লোক পাওয়া যায় না, আপনার এখানটা তালিকা ভুল আছে, আপনি বাতিল। এবং এইভাবে এর আগে এই ধরনের স্বতন্ত্র প্রার্থী বাতিল হয়েছে। কিন্তু ভোটার আইডিতে যে ঠিকানা থাকে কিংবা ভোটার আইডিতে যে ছবি থাকে, এগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায়। ঢাকা শহরের অধিকাংশ ভোটার আইডিতে ভাড়া বাড়ির ঠিকানা, ঢাকায় গিয়ে নিজের বাড়ি আছে নাকি লোকজনে, তাহলে ওই ঠিকানায় হয়তো ওই ভোটার থাকেই না। কিন্তু ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ওই ভোটার তালিকা ধরেই তো নিয়ে যেতে হবে ভোটারদেরকে। তো মনে করেন আপনি মিরপুরের 13 নম্বর ওয়ার্ডে থাকেন, কথা বা 14 নম্বর ওয়ার্ডে থাকেন, আপনি 2000 প্রার্থীর ভোট জোগাড় করছেন। আপনি তো আপনার 14 নম্বর ওয়ার্ড থেকে বেশি নিবেন, কারণ ওরা সবাই আপনাকে চিনে। আপনি দেখলেন যে ওইখানে যারা ভোটার ছিল তাদের অধিকাংশই ভাড়া বাড়িতে থাকতো এবং তারা অন্য জায়গায় চলে গিয়েছে, তাহলে আপনি যেগুলো জমা দিবেন তাদের কাউকে জায়গায় গিয়ে পাওয়া যাবে না। তো এই যে অবস্থাটা তৈরি করেছে নির্বাচন কমিশন, একদম চেষ্টা করে কোনো ভালো লোক যাতে নিজে নিজে গিয়ে নির্বাচনে দাঁড়াতে না পারে।